আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুরে ফিরে আবার আমাদের মাঝে এসেছে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যারা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার আজকের এই বক্তব্য। কয়েকদিন ধরে দেখছি যে 21শে বইমেলায় আগত দর্শনার্থীদের প্রশ্ন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে, স্বাধীনতা দিবস সম্পর্কে, বিজয় দিবস সম্পর্কে, এবং অধিকাংশ দর্শনার্থী প্রশ্নগুলোর সঠিক জবাব দিতে পারছে না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের নাগরিকরা এখন স্বাধীনতার অর্থ জানে না, বিজয় দিবস কি সেটা জানে না, যে ভাষা আন্দোলনের উপরে ভিত্তি করে একটি দেশ স্বাধীন হয়েছে সেই ভাষা আন্দোলনের ইতিহাস তারা জানে না। একটু ভাষা আন্দোলনের সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে আমাদের তাকানো দরকার। কী কারণে ভাষা আন্দোলনটি গড়ে উঠেছিল? 1947 সালে যখন ব্রিটিশ ভারত ভাগ হয়, দুটি আলাদা রাষ্ট্র তৈরি হয়, একটি পাকিস্তান, একটি ভারত। যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের জন্য ভারত, এবং যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের জন্য পাকিস্তান রাষ্ট্র গঠন করা হয়। 1947 সালে যখন এই রাষ্ট্র দুটি গঠন করা হয় তখন সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। এই দাঙ্গার ফলে হাজার হাজার মানুষ হস্তচ্যুত হয়। ভারত থেকে হাজার হাজার মুসলিমরা হিজরত করে পাকিস্তানে আসে। পাকিস্তান অঞ্চল থেকে হাজার হাজার হিন্দুরা ভারতে চলে যায়। এই ভারতীয় উপমহাদেশ যুগে যুগে বিভিন্ন বাইরের শক্তি দ্বারা শাসিত হয়েছে। এক সময় যখন মুসলিমরা এই অঞ্চলটাকে শাসন করে তখন এই অঞ্চলের দাপ্তরিক ভাষা ছিল ফার্সি। বেশ দাপটের সাথে ফার্সি ভাষায় এই অঞ্চলের বিস্তার লাভ করে। বিশেষ করে কুলীন ভদ্রলোক যারা মুসলিম, এমনকি হিন্দু কুলীন যারা ছিলেন, তারা ফার্সি ভাষায় বেশ দক্ষতা অর্জন করে। যারা ফার্সি ভাষা পারদর্শী ছিলেন রাজদরবারে তাদের একটা স্থান ছিল। এরপরে যখন ব্রিটিশরা আমাদের এই ভারতীয় উপমহাদেশটা দখল করে নেয়, তারপরও প্রায় 100 বছর এই অঞ্চলের দাপ্তরিক ভাষা ছিল ফার্সি। এমনকি ব্রিটিশরা এই অঞ্চলে শাসন করতে যখন আসতেন তারা প্রথমে ফার্সি ভাষাটাকে শিখতেন। দাপ্তরিক ভাষা যেহেতু ফার্সি, তাদেরকে ফার্সি ভাষাটা শিখতে হতো। এরপরে তারা আস্তে আস্তে ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে এখানে চালু করে। আমাদের যে বাংলা ভাষা, এই বাংলা ভাষা এই অঞ্চলে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার বা প্রচলনের তেমন কোনো রেকর্ড পাওয়া যায় না। বিদেশি ভাষাগুলোই এখানে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তো 1947 সালে যখন দেশটা ভাগ হয়, যখন পাকিস্তান রাষ্ট্রটা তৈরি হয়, যার ভিত্তি ছিল ধর্মীয় আবেগ তথা ইসলাম বা মুসলিমদেরকে নিয়ে যে রাষ্ট্রটি গঠন হয়, সেখানে তথা দাপ্তরিক ভাষা কী হবে এটা নিয়ে এক ধরনের বিতর্কের সৃষ্টি হয়। তো মুসলিম পণ্ডিতরা মতামত দেন যেহেতু ধর্মের ভিত্তিতে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে, তো এই দেশের রাষ্ট্রভাষা হওয়া উচিত আরবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতামত দেন যে ধর্মের ভিত্তিতে যেহেতু পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছে, আরবিকে যদি এই রাষ্ট্রের দাপ্তরিক ভাষা করা হয় তাহলে রাষ্ট্র গঠনের উদ্দেশ্যটা সফল হয়। অনেক পণ্ডিতই এই মতামত দিয়েছিলেন, কিন্তু এই প্রস্তাবটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি। আরও একটা প্রস্তাব ছিল যে বাংলা ভাষা লেখা হবে আরবি হরফে, যেভাবে ফার্সি লেখা হয়, যেভাবে উর্দু লেখা হয়, তাহলে একটা মুসলিম কালচারের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হবে। বলাই বাহুল্য এই প্রস্তাব হালে পানি পায়নি। তৎকালীন পাকিস্তান সরকার এই প্রস্তাব নিয়ে একটা চিঠি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে পাঠিয়েছিলেন। আনন্দবাজার পত্রিকায় এই চিঠির বিষয়বস্তু তিনি প্রকাশ করে দিয়েছিলেন। ফলে আরবি হরফে বাংলা লেখার যে এই প্রস্তাব সেটা ভেস্তে যায়। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, যখন ভাষা নিয়ে এই প্রস্তাবনাগুলো চলছে তখন স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা ছিল মাত্র 10%
তো তাদের প্রস্তাব ছিল যে এই 10 ভাগ মাত্র শিক্ষিত লোক, এখন যদি আমরা নতুন করে একটা ভাষা চালু করি, আরবি ভাষা চালু করি বা উর্দু ভাষা চালু করি, যেটাই চালু করি, একে চালু করতে খুব বেশি ব্যক্তিগত হবে না। তো দাপ্তরিক ভাষা হিসেবে আরবিকে প্রচলন করার যে প্রস্তাব সেটা বাতিল হয়ে যায়। আরবি হরফে বাংলা লেখার যে প্রস্তাব সেটাও বাতিল হয়ে যায়। এরপরে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করার একটা প্রস্তাব আসে। তো আরবি হরফে এই ভাষাটা লেখা হয় এবং তারা মনে করতেন আরবির অনেকটা কাছাকাছি, এ কারণে উর্দুকে এই অঞ্চলের রাষ্ট্রভাষা হিসেবে চালু করার একটা প্রস্তাব আসে। 1949 সালে লিয়াকত আলী তৎকালীন প্রধানমন্ত্রী যখন ঢাকায় আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে তাকে একটা স্মারকলিপি দেওয়া হয়। এই স্মারকলিপিটা তখন পাঠ করে শুনিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জিএস গোলাম আজম। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন অরবিন্দ বোস। যেহেতু তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, সেই কারণে তিনি রাষ্ট্রভাষা বাংলা করার যে প্রস্তাব এটা তিনি পাঠ করে শোনাননি। তো এই মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি 134 ধারা ভঙ্গ করে ছাত্র যুব সমাজ মিছিল করে সেখানে গুলি হয়। সেখানে সালাম, বরকত, রফি, জব্বাররা শহীদ হন। ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে সে রাষ্ট্রে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রাণদান করতে হলো এবং একটি রক্তক্ষয়ী সংগ্রামের পরে আমরা পরবর্তীতে একটি স্বাধীন রাষ্ট্র পেলাম। এর পিছনে আরও কোনো কারণ আছে কিনা একটু আমাদের খুঁজে দেখা দরকার। বিশেষ করে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আলোকে আমার মনে হয় সেই 75 বছর আগের অবস্থার দিকে আমাদের একটু ফিরে তাকানো দরকার। 1947 সালে যখন দেশ ভাগ হয়, 565টি প্রিন্সলি এস্টেট তখন এই ভারতীয় উপমহাদেশে ছিল, যারা পাকিস্তানের অংশ ছিল না, যারা ভারতের অংশ ছিল না। তার ভিতরে জম্মু ও কাশ্মীর ছিল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তার ভিতরে হায়দ্রাবাদ ছিল, মুসলিম শাসিত। কিন্তু আমরা কি দেখি, স্বাধীনতার কয়েকদিন পরেই ভারত জম্মু কাশ্মীরকে দখল করে নেয়, ভারত হায়দ্রাবাদকে গ্রাস করে। আরও কিছুদিন পরে দেখি যে আমরা সিকিম ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রিন্সলি এস্টেট যতগুলো ছিল 565, বড় একটা অংশ ভারতের সাথে একীভূত হয়ে যায় এবং কিছু পাকিস্তানের একীভূত হয়। তো তখন সেই সময়টা ছিল সাম্রাজ্যবাদী একটা সময়, সাম্রাজ্যবাদী যুগ। স্বাভাবিকভাবেই ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানের এই যে পূর্ব অংশ, পূর্ব পাকিস্তান, এই অংশটার উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে ধর্মের ভিত্তিতে, ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে, সেই রাষ্ট্রটিকে ধর্মের বিপরীতে ভাষাকে মুখোমুখি করে দাঁড় করানো হলো। একদিকে মুসলিম জাতীয়তাবাদ, তার বিপরীতে দাঁড়া করা হলো বাঙালি জাতীয়তাবাদ। ধর্মের সাথে ভাষার যে এই বিরোধটাকে এমন সূক্ষ্মভাবে উস্কে দেওয়া হয়েছিল যে এখানে যে কুশীলভ কারা ছিল সেটা খুব সহজে বোঝা যায় না। ওই যে আমি বললাম যে 1949 সালে সেই ডাকসুর ভিপি তিনি স্মারকলিপি পেশ না করে জিএসের মাধ্যমে করালেন, কারণ হচ্ছে তিনি হিন্দু। এটা যাতে বোঝা না যায়, মনে না হয় এই আন্দোলনের পিছনে ভারতের হাত থাকতে পারে। তার মানে হলো একটি রাষ্ট্র যে ধর্মের ভিত্তিতে স্বাধীন হয়েছে তাকে দুর্বল করে দেওয়ার জন্য সেই ধর্মীয় যে জাতীয়তাবাদ, মুসলিম জাতীয়তাবাদ, সেই মুসলিম জাতীয়তাবাদের বিপরীতে বাঙালি জাতীয়তাবাদটিকে দাঁড়া করানো হলো। এবং যেখানে ধর্ম এবং ভাষার ভিতরে কোনো বিরোধ নেই, কোরআন যেখানে ভাষাকে স্বীকৃতি দিয়েছে, ধর্মের সাথে ভাষার যেখানে বিরোধ থাকার কোনো সুযোগ নেই, সেখানে মুসলিম জাতীয়তাবাদের সাথে বাঙালি জাতীয়তাবাদের একটি বিরোধ তৈরি করে শুরুতেই এক ধরনের অস্থিরতা, অস্থিতিশীলতা তৈরি করা হয়। আজ এত বছর পরে আমরা দেখি আমাদের সেই প্রতিবেশী গ্রাস করার জন্য সব রকমের আয়োজন করেছে। আমার দেশে সাংস্কৃতিক আগ্রাসন চলছে, আমার দেশে অর্থনৈতিক আগ্রাসন চলছে,
আমার দেশে রাজনৈতিক আগ্রাসন চলছে, প্রতিবেশী দেশের সব কিছুই এখন আমার দেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেলাম, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ হায়দ্রাবাদ সিকিমের মতোই হুমকির সম্মুখীন। 75 বছর আগে আরবি হরফে বাংলা লেখার প্রস্তাব যে সকল ছাত্ররা প্রত্যাখ্যান করেছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই ঢাকা মেডিকেল কলেজের ছাত্র তথা সবচেয়ে শিক্ষিত যে ছাত্ররা, সবচেয়ে মেধাবী যে ছাত্ররা, কীভাবে তারা বাংলা ভাষায় লিখে, আপনারা ফেসবুক দেখেন, টুইটার দেখেন, সোশ্যাল মিডিয়া যেখানেই আপনারা দেখেন, সবখানেই তারা এখন লিখছে ল্যাটিন হরফে। তারা লেখে AMAR, আমার, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারা বাংলাকে ভালোবাসে এখন ল্যাটিন হরফে। তাহলে 75 বছর আগে কেন আমরা আরবি হরফে বাংলা লেখাকে প্রত্যাখ্যান করেছিলাম? আরবি কোরআনের হরফ, মুসলমানদের হরফ, এই কারণে আমরা প্রত্যাখ্যান করেছিলাম। আর আজকে আমরা ল্যাটিন হরফে বাংলা লিখি। কেন লিখি? 200 বছর যারা আমাদের শাসন করেছে, যাদের আমরা গোলামি করেছি, সেই ব্রিটিশদের লেখনী, সেই ল্যাটিন হরফ আমাদের কাছে এত জনপ্রিয় হয়ে গেল। আসলে দাসত্ব আমাদের রক্তে। ব্রিটিশদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমরা হাসপাস করতে থাকলাম যে না, আমাদের দাসত্ব ছাড়া ভালো লাগে না, আমাদের দাসত্ব করতেই হবে। তো কার দাসত্ব করব? এখন আমরা প্রতিবেশীদের দাসত্বের জন্য ছটফট করে উঠছি। আমরা সব কিছুর জন্য প্রতিবেশীদের কাছে ধর্ণা দিচ্ছি। আমাদের সর্দি কাশি হলে আমরা প্রতিবেশীর কাছে যাই, আমাদের শাড়ি চুরি করার জন্য আমরা প্রতিবেশীর কাছে যাই, আমাদের এক গ্লাস পানির দরকার হলে আমরা প্রতিবেশীর কাছে হাত পাতি। অথচ প্রাকৃতিক সম্পদে ভরপুর, সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের কমতি কোথায়? আমরা কেন এই বাংলাদেশকে প্রাণ ভরে ভালোবাসতে পারি না? আমরা কেন বাংলাদেশের তৈরি পোশাক, বাংলাদেশের উৎপাদিত পণ্য কেন আমরা গ্রহণ করতে পারি না? আমরা কেন প্রতিবেশীর কাছে ধর্ণা দেই আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য? কেন তাদের সেবা নেওয়ার জন্য আমরা আমাদের নিজেদের পকেটের পয়সা খরচ করছি? তাই ভাষা আন্দোলনের এই 75 বছর পরে আমাদেরকে ভাবতে হবে, আমরা কি আমাদের নিজেদের চিন্তায় কি আমরা ভাবি, না আমাদেরকে ভাবানো হয়? আমরা কি আমাদের চোখ দিয়ে দেখি, নাকি আমরা অন্য কারো রঙিন চশমা দিয়ে আমরা এই দুনিয়াটাকে দেখি? আমাদেরকে কে পরিচালিত করছে? আমাদের ভাবতে হবে। ভাষা আন্দোলনের এই 75 বছর পরে আমাদের কাছে ভাবতে হবে যে আমরা আসলে কি চাই, কেন চাই, আমাদের জন্য চাই নাকি অন্য কাউকে খুশি করার জন্য চাই? আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে হবে, আমাদেরকে ভাবতে হবে, এবং সেই ভাবনাটা আমার একান্ত নিজস্ব ভাবনা হবে। আমার ভাবনা আমার উপরে অন্য কেউ চাপিয়ে দিতে পারবে না। অন্য কারো শিখিয়ে দেওয়ার কথা আমরা বলবো না, অন্য কারো চশমা দিয়ে আমরা দেখব না। আমরা আমার নিজের চোখ দিয়ে আমরা দেখব, আমরা আমাদের নিজস্ব মেধা দিয়ে আমরা ভাবব। আমরা কাউকে প্রভু হিসেবে মানব না, একমাত্র আল্লাহ ছাড়া। আমরা বীরের জাতি, আমরা অবশ্যই একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি। পৃথিবীর আর কোনো শক্তির কাছে আমরা মাথা নত করব না। ধন্যবাদ সবাই।